এই আমি চিরঞ্জিত, পুরো নাম চিরঞ্জিত চক্রবর্তী। দীর্ঘ ৩৫ বছর ধরে আপনারা আমায় চেনেন একজন অভিনেতা ও চিত্র পরিচালক হিসেবে। কিন্তু আমার আরও কিছু করতে ভালো লাগে জানেন। এই যেমন কবিতা লেখা, গান গাওয়া আর ছবি আঁকা তো আমার রক্তে। এসব একান্তই নিজের আনন্দের জন্য, ব্যাস। তা গান শেখেননি কখনো? শিখেছি একটু সময় সুচিত্র মিত্র স্কুলে, রবিতীর্থে। বাবা, ওই কলেজে পড়তে সুচিত্রা মিত্রের কাছে কি শিখেছেন? উনিও শিখেছেন কিছুদিন, দ্বিজেন দা ছিলেন, উনি শেখাতেন। আর আমি যাদবপুরটাই ফিরতে দেরি হয়ে যেত আমার একটু, সেই জন্য ক্লাসটা মিস করে যেতাম। করতে করতে তারপরে যেতাম না। তারপর সুচিত্রাদির সঙ্গে অন্য জায়গায় দেখা হয়েছে, তখন অন্য লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। একে যেন দীপক চক্রবর্তী, স্কুল পড়ানো ছেলে বলতেন, এইসব করতেন। তো তখনই যা শিখেছে। প্রথম গান শিখেছিলাম কি আমরা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি, ওই গানটা প্রথম শিখেছিলাম ওখানে বসে। তারপরে আর হয়নি। তারপরে আবার গ্যাপ, আবার পড়াশোনা, এই সেই করতে করতে সিনেমা ফিনেমা, এই নাটক, বিরাট জীবনযাত্রা। যাত্রা কয়েকবার করেছি, 4 বার করেছি, বেশি করে। নাটক তো লম্বা করেছি আমি। নিভৃত বেদনাতে তুমি তোর ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। আমাকে একটু চোখ তুলে তাকাতে হবে। খুব কম মানুষের দিকে আমি চোখ তুলে তাকিয়েছি, ওনাকে আর অমিতাভ বচ্চনকে, দুজনকে আমি এরকম। হাইট কত? আমার 6 ফুট 8 ইঞ্চি, জুতো পরলে প্রায় 2.5 ইঞ্চি। মানে আপনার থেকে লম্বা আপনি এনকাউন্টার করেছেন সত্যজিৎ রায় এবং অমিতাভ বচ্চন? হ্যাঁ, তো দুজনই বাড়িতে গেছি কোনো না কোনো সময়। তো তারপরে মানিকদের সঙ্গে ভাব হয়ে গেল আর কি, সেদিন ওখানে বসে। তারপরে সেদিনই কথা বলতে, তখন এই টেলিফোনগুলো ছিল, ব্যাকেলাইট কালো টেলিফোনগুলো ছিল। সেই কথা বলতে গিয়ে হাত থেকে ফসকে গিয়ে পড়ে গিয়ে মাউথ পিসটা এরকম ভেঙে, তো সেটাকে এরকম তুলে, সে টুকরো হয়ে গেছে, তুলে ওই মেটাল পার্টটাকে এরকম লাগিয়ে, মুখে লাগিয়ে উনি কথা বললেন কারোর সঙ্গে। তারপরে আমি বললাম যে এটা একটু জুড়ে দেবো। বলে হ্যাঁ, জুড়লে তো ভালো হয়, কিন্তু কি করে জুড়বো, আর তো বলতে হবে একটা নতুন দিতে। সেলোটেপ আছে? বলে বৌদির কাছে যাও। আমি ভেতরে গেলাম, বৌদিকে তখন চিনি না, ওই দেখালো বৌদির সঙ্গে, ডাকলাম বৌদি বৌদি বলে এলেন। তখন ওনাকে বলে সেলোটেপ আছে? কেন, কি হয়েছে? কারণ একটুখানি লাগবে, উনি চাইছেন। আচ্ছা দাও বলে এনে দিলেন। ওই সেলোটেপ দিয়ে ওই মুখটাকে আমি ভালো করে জুড়লাম, জুড়ে মানে এত সুন্দর করে দিলাম আমি ওটাকে, এটা ব্যাকলাইট পার্টটাকে জুড়ে। বললো বাহ, এত ভালো হয়েছে, চলে যাবে কদিন চেঞ্জ করার আগে, বাহ সুন্দর করেছো। অনেক বছর আগের কথা চিরঞ্জিতা, তখন একটা ইংরেজি কাগজের জন্য গড অ্যান্ড আই, মানে ঈশ্বর ও আমি, এরকম একটা কলাম লিখতে হতো। এবং আপনি তখন আমাকে বুঝিয়েছিলেন, ঈশ্বরে তো বিশ্বাসী অবশ্যই, মানে ঈশ্বরকে বা ঈশ্বরের সঙ্গে আপনার যে সম্পর্কটা, সেটা আপনি আমাকে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে বুঝিয়েছিলেন। একটু যদি আবার একটু শুনতে পাই। হ্যাঁ, ওই যে কণা যেটা আলটিমেটলি এলো, কোয়ান্টামে একটা কণায় যেটা আলটিমেট কণা কি বলা হয়, সেটা এখন আবার সেটাকে বোসেস পার্টিকেল বলা হয়। সত্যেন বোসের এইটা উনি বলে গেছিলেন আগে। আচ্ছা, ওনার লেখা ছিল সেটা, যার জন্য বোস অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড সায়েন্টিফিক ফিল্ডে। দুর্ভাগ্য তাকে কেন এখনো পর্যন্ত পস্তমাস নোবেল প্রাইজ দেওয়া হলো না, সেটা কেউই বুঝতে পারে না। মানে ইভেন ওখানকার সায়েন্টিস্টরাও বুঝতে পারে না এটা কেন দেওয়া হলো না। দেওয়া উচিত ছিল। সেটাই তো, ওই ঠিক মতো জায়গায় আমরা ইন্ডিয়া বড় পিছিয়ে থাকি, সেই জন্যই প্রবলেম হলো। রেকমেন্ডেড হলো না, ব্যাপারটা কেউ বোঝাতে পারলো না, পার্সু করতে পারলো না। তো যাই হোক, সেখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আলটিমেটলি ভাঙতে একটা জায়গায় সায়েন্স পৌঁছেছে এখনো পর্যন্ত, যেটার নাম দেওয়া হলো, যেটাকে ওরা বলে গডস পার্টিকেল, তার মানে ঈশ্বর কণা। ঈশ্বর কণা যদি একটা সায়েন্সের নাম থাকে, মানে গডস পার্টিকেল বলা হয়, তার মানে সায়েন্স
100% মানছে এই পর্যায়ে এসে, এই উচ্চ পর্যায়ে এসে, যখন সুনিতা উইলিয়ামসকে ওইখান থেকে ফিরিয়ে আনা যায়, পাঠিয়ে দেওয়া যায়, এরকম একটা অবস্থায় মার্সে নামা যায়, এরকম একটা উন্নত অবস্থায় এসে সেই সায়েন্স মানছে যে একটা পার্টিকুলার নাম দেওয়ার জন্য বেস্ট নেম হলো গড। এটার বিষয় আমার কাছে একটা অবাক লাগে ব্যাপারটা। এটা এক ধরনের ইনিশিয়ালি যেরকম সায়েন্স ডিফাই করতো এই ঈশ্বরকে বা আদি ভৌতিক যে কোনো জিনিসকে ডিফাই করতো, আলটিমেটলি যেন তার পরাজয় হলো। তাকে নামতে হলো এইখানে, নেমে এসে বলতে হলো হ্যাঁ ভাই মেনে নিচ্ছি, আমি আপনার নামেই একটা রাস্তা করছি, মানে ব্যাপারটা এরকম, বা একটা বাড়ি করছি, বা একটা গাড়ি করছি, একটা বাস করছি, এরকম। সেই যে কণাটা, সেই কণাটা আমাদের প্রত্যেকের দেহের মধ্যে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে আর ভাঙছে। এটা শুধু আমাদের দেহ নয়, প্রতিটি বস্তুর মধ্যে আছে, সে এই হাওয়াটার মধ্যেও আছে, এভরিওয়ার, সমস্তই, মানে সমস্ত সৃষ্টি, এই সমস্ত পৃথিবী, গ্রহ, যেখানে যা আছে, লক্ষ লক্ষ আছে, যাকে আমি স্টার্স বলি আমরা, এই সবার মধ্যে কিন্তু এইটাই কণা, এটাই আলটিমেট বেসিক কণা। এইটা চিরকাল আমাদের এখানকার মহর্ষি, বিরাট বিরাট যোগীরা, তারা চিরকাল বলে এসছেন যে প্রতিটি জিনিসের মধ্যে, এটা বারবার বলতেন, রামকৃষ্ণদেব বলতেন, প্রতিটি জিনিসের মধ্যে, ধুলো কণার মধ্যেও ঈশ্বর বিরাজ করেন। কি মজার লাগছে না ব্যাপারটা ভাবতে? কবে বলে দিয়েছে ইন্ডিয়ান ফিলোসফি। তো সেই জিনিসটা আলটিমেটলি অনেক দিন ধরে চেষ্টা করে 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 খুঁজে পেল সায়েন্স। একটা জিনিস আছে, আর সেটা মজা, আমার যে শরীরটা তৈরি হচ্ছে, ধরুন হাতটা তৈরি হচ্ছে, মাথাটা তৈরি হচ্ছে, মুখটা তৈরি হচ্ছে, এই চেয়ারটা তৈরি হচ্ছে, এটা কিন্তু প্রতিনিয়ত ওই কণার দ্বারা তৈরি হচ্ছে এবং ভাঙছে, ভেঙে কিন্তু আবার হাওয়ায় মিশছে, আবার হাওয়া থেকে এসে কোনো জড়ো হচ্ছে। কোনো একটা কন্ডিশনিং আছে যেখানটাতে ঢুকলে, যেমন জলকে সেখানে ঢুকলে বরফ হয়ে যায়, বাইরে হয় না, ওখানে ঢুকলে জলটাই বরফ হয়, তেমন এই কণাটা এইখানে ঢুকলেই চেয়ারটা হয়ে যাচ্ছে, বা এইখানে ঢুকলে আমি হয়ে যাচ্ছি, আমার হার্ট, লাংস সব কিছু হয়ে যাচ্ছে, আবার এখান থেকে এরকম এরকম বেরিয়েও যাচ্ছে। তো আমরা যদি কোনো কারণে বলছি, কথার কথা বলছি না, যদি আমরা ভূত ভাবি, তো ভূতকে আমরা সেরমই কিন্তু দেখি, একটা অশরীরী, একটা বিন্দু বিন্দু কণা এসে জড়ো হয়ে একটা যেন তৈরি হচ্ছে স্পিরিট, সেটা জড়ো হয়, জড়ো হয়ে একটা অবয়ব তৈরি হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এরা ভূত বলে ভাবছি, আবার সেটা ঈশ্বর যখন বিশ্বাস করেন, মানেন, তাহলে তো ভূতকেও মানতে হবে। হ্যাঁ, মানি তো, ভূত বলে মানছি না, ভূতের গল্প বলে মানছি না, কিন্তু ভূত তো আছি, আমিই তো ভূত একটা, ইনেবলি। শুধু আমার ভেতরে একটা প্রাণ আছে, যেটাকে বলছি আলাদা, ভূতটার মধ্যে ওই প্রাণটা নেই বা ওই অবয়বটা নেই, দেহটা নেই। মানে আমার ভেতরে যেটা বলছি না, এই যে কণাগুলো ঢুকছে আর আমি হয়ে যাচ্ছি, আমার হাত হয়ে যাচ্ছে, আবার এখান থেকে বেরিয়েও যাচ্ছে, ক্রমাগতই ওরা যাতায়াত করছে, সারা পৃথিবী, বিশ্ব জুড়ে যাতায়াত করছে, ব্রহ্মাণ্ড জুড়ে যাতায়াত করছে। তাদের কোনো, মানে যার জন্য বলা হয়, সায়েন্সে বলা হচ্ছে যে শূন্য, আমরা যে বলি মহাশূন্য, এই শূন্য বলে আর কিছু নেই। শূন্যটাও এই কণার একটা স্পঞ্জি মেটেরিয়াল, মানে এরম 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 করছে একটা জিনিস, সেটা শূন্য। অ্যাবসলিউট শূন্য বলে কিছু হয় না, জিরো। হ্যাঁ, এবার এখানে আবার আইনস্টাইন এসে যাবে, আপেক্ষিকতার তত্ত্ব এসে যাবে, এগুলো খুব মজার, ভীষণ মজার। মানে সায়েন্স গল্পের থেকেও মজার, গল্পের থেকেও অদ্ভুত, এত মজার সায়েন্স। মানে হ্যাঁ, ফ্যাক্টস তো নিশ্চয়ই। আমি যে সায়েন্স যে গল্পগুলো বলে সেগুলো বড় মজা। সায়েন্স বলছে একটা সময় এই চাঁদটা এইখানে পৃথিবীর এরম জায়গায় যখন আসছে, তখন ও একটু কাছে আসছে, অল্প কাছে। যেই একটু কাছে আসছে, মানে ঘুরছে যে চাঁদ আমাদের চারপাশে পৃথিবীর চারদিকে, ইকুয়াল ডিস্টেন্সে ঘুরছে না, ও কিন্তু কোনো জায়গায় একটুখানি মানে ইলিপ্টিক্যাল ফর্মে ঘুরছে। তো যখন একটু কাছে আসছে, তখন এই নদীর জল, সমুদ্রের জলটা না বেড়ে যাচ্ছে, ও টানছে বেশি, সেই জন্য ওটাকে বলে জোয়ার। আর যখন একটু দূরে চলে যাচ্ছে, ডিস্টেন্সে পড়ে যাচ্ছে,
মারা হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। তো এটা সায়েন্স বললো, এটা হলো। কটায় জোয়ার আসবে সেটাও সায়েন্স বলে দিল, ভাটা কখন আসবে তাও সায়েন্স বলে দিল। কিন্তু মজা হচ্ছে এর আগে একটা ছেঁড়া পুঁথি, যেটা পঞ্জিকা আমরা বলি, সে পঞ্জিকাতেও বলে দিয়েছে ওই একই সময়। দ্যাটস মিরাকুলাস। এটা অদ্ভুত। এটা কি, কবে, কখন বলে গেছে এই ম্যাথমেটিক্সটা, যেটা এখনো একটা হাওড়ার ছেঁড়া বাড়িতে বসে, ইটের ভাঙা বাড়িতে বসে একজন ওই ধরনের পণ্ডিত, তিনি এবছরের গুপ্ত প্রেস পঞ্জিকা লিখছেন। একদম তাই। সেটা অ্যাকিউরেট হয়ে গেছে। কোন দিন কখন সূর্য উঠবে, কখন সূর্য অস্ত যাবে, সবই তো বলে দেওয়া হচ্ছে পঞ্জিকাতে। ঠিকই তো বলেছেন। গ্রহণ এটা কবে, খুব ভালো রিলেট করলেন। গ্রহণ কবে, এই সমস্ত জিনিসটা আমরা বলে দিয়েছি। আমি, আমাদের কাছে আছে অঙ্ক। ওকে ওই অঙ্কর বেসটা যেতে বললে এই লোকটা হয়তো পারবে না। সায়েন্সের সঙ্গে ডিফারেন্স এইখানে, সেটা হচ্ছে এই বেসটাতেও পৌঁছতে পারবে না। কারণ ওকে যদি ওই অঙ্কটা প্রথম শুরু হলো কি করে, কিভাবে এলো বলতে পারবো না। সায়েন্সের মজা হচ্ছে সায়েন্স সমস্ত কিছুর তথ্য রেখে দেয়, যার জন্যে সে বলতে পারবে যে এই যে আমরা জ্যোতির্বিজ্ঞানের এই যে জায়গাটা পৌঁছেছি, তার আগে এই এ করেছিল, তার আগে ও করেছিল, এই বই আছে, ওই বই আছে, ওই বই আছে, করতে 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 আমরা পৌঁছেছি। আমার এখানে বসে এই লোকটা, এই হয়তো ভট্টাচার্য মশাই, সে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা বলতে পারবে না, ঠিক যেভাবে আমরা পুষ্টির ব্যাকগ্রাউন্ডটা বলতে পারবো না, কিন্তু অ্যাকিউরেটলি বলতে পারবো যে লোকটা কবে জন্মাবে, এর বিয়ে কবে হবে বলা যায়। যদি ওটা পুঁথিতে বলা যায়, পঞ্জিকায় যদি ওটা বলা যায় জোয়ার কখন আসবে বা ভাটা কখন আসবে, কিংবা যদি বলা যায় যে যদি মানে একজনের জন্ম মৃত্যু বলা যায়, একজনের বিবাহ বলা যায়, সবগুলো দেওয়া যায়। যদি একটা, আমি একজন জ্যোতিষকে জিজ্ঞেস করেছিলাম, মজা, বলুন তো একদম ডেফিনেট কোন জিনিসটা বলা যেতে পারে, মানে একদম 100% মিলবে। তিনি খুব নামী জ্যোতিষ, তো আমাদের এই পাশেই থাকতেন, এখানে আমার বাড়ি আসতেন তিনি বললেন, মা এরকম তো কিছু হয় না, 60% মেলাতে পারি আমরা পুষ্টি বিচার করে টোরে। আচ্ছা ধরো একটা কথা বলি, তখন আমি একটা বললাম, এটা কি বলা যাবে যে কোনো মানুষের চোখ খারাপ হবে, আরেকজনের খারাপ হচ্ছে না, কারোর চশমা আছে, কারোর চশমা থাকছে, এরকম তো হয়, এরকম বলে যায় কুষ্টি দেবে? বলে হ্যাঁ, এটা ভালো বলছো। আমি একদম বলে দেবো, একটা কুষ্টি দেখালে আমি একদম বলে দেবো এর চোখটা খারাপ আছে, চশমা পরে, এবং সেটি তো 100 জনকে বলো, তো 100 জনকে মিলিয়ে দেবো, এর মধ্যে এই 40 জন পরে, এই 60 জন পরে না, এতটা অ্যাকিউরেসি আমি পাবো। তো এগুলো ম্যাজিক। আপনার বাবা, এখানে যত ছবি দেখছি আপনার আঁকা, আমি পরে এগুলোকে হাইলাইট করবো। তারপরে বাবা একজন এত বিখ্যাত মানে চিত্রশিল্পী, কার্টুনিস্ট, সত্যজিৎ রায়ের একজন অ্যাকনলেজড, মানে অ্যাকনলেজমেন্টটা এই জন্যই যে সত্যজিৎ রায় তো হিরেটা চিনতেন। হ্যাঁ, বলছি উনি যেটা মজার জিনিস, সত্যজিৎ রায় কিন্তু ছবি আঁকতেন অসাধারণ। সেই ছবি আঁকার গল্প আমি বলতে পারি, আমি দাঁড়িয়ে দেখতাম এই যে উনি এখানে ছবি আঁকতেন, ছবি আঁকাটা একটা বড় 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 অংশ। তো উনি যে ছবি আঁকতেন, মজার জিনিস হচ্ছে একজন এত বড় শিল্পী, সে, আমি এটা হঠাৎ আবিষ্কার করলাম, তিনি একটা পেইন্টিং আঁকেন, ক্যারেক্টার স্কেচ করেছেন, পেইন্টিং বলে এগুলোকে। এরকম কোনো পেইন্টিং একজন শিল্পী আঁকেনি, অথচ সে শিল্পী, এরকম হয় না। যে কোনো একজন আর্টিস্ট যে ছবি আঁকতে পারে ভালো, সে ল্যান্ডস্কেপ আঁকবে, সে তো ইলাস্ট্রেশন অনেক পরে করেছে, আগে তো সে ছবি এঁকেছে, আগে তো সে সূর্যাস্ত এঁকেছে, গাছ এঁকেছে, আকাশ, মাটি, পাহাড় এঁকেছে, সমুদ্র এঁকেছে। তারপর তো সে আস্তে 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 একটা স্পেশালাইজেশনে ঢুকবে, কার্টুন এঁকেছে বা ইলাস্ট্রেশন করেছে, বুক কভার করেছে, এগুলো করবে। কিন্তু সে তো ছবি এঁকেছে, তো সেই ছবি এঁকেছে এবং বিখ্যাত ছবি আঁকিয়েছে, সে একটাও পেন্টিং আঁকেনি। এরকম পৃথিবীতে ঘটনা বোধহয় ঘটেনি, কখনো হয়নি। কিছু আর্টিস্ট আছে যারা তার কবিতার সঙ্গে লিমেরিক টিমেরির জন্য সেইগুলো সে হয়তো সঙ্গে একটা করে ছবি এমনি আঁকা বাঁকা করে কার্টুন মতো এঁকে দিয়েছে, ওটা ওইটুকুই পারে, সে ওর থেকে ভালো ছবি আঁকতে পারে না। কিন্তু সত্যজিৎ তার নাম তো, উনি তো দুর্ধর্ষ ছবি আঁকেন, প্রচ্ছদও করেছেন প্রচুর। প্রচ্ছদগুলোর মধ্যেও তো
মানে দারুণ ছবি আঁকেন তিনি, এক্সেপশনাল প্রতিভাধর আর্টিস্ট, পুরো স্ক্রিপ্টের মধ্যেই তো ছবি আঁকাও চলে আসে। কিন্তু তিনি একটাও ক্যানভাসে ছবি আঁকেন কেন? এই প্রশ্নের উত্তর আমি আজও করছি। কখনো জিজ্ঞেস করেননি? না, এটা তখন মাথায় আসেনি। জয়েল পেইন্টিং করেননি কেন? একটা ক্যানভাস না, তখন তো অনেক গল্পগত, কিন্তু তখন এটা মাথায় আসেনি আমার। এটা অনেক পরে আমার স্ট্রাইক করলো, আরে আমার তো কোনো পেইন্টিং নেই, কিন্তু ঘটনা ঘটে না পৃথিবীতে, এই একটা জিনিস আছে। আরেকটা আছে, উনি যখন ছবি এঁকেওছেন, আলটিমেটলি ইলাস্ট্রেশন করেছেন, তখন শুধু নিজের গল্পেরই ছবি এঁকেছেন, আর কারো গল্পের ছবি। এটাও একটু অদ্ভুত, এটাও কুমারের দিন। বাবা যখন ইলাস্ট্রেশন করেছেন, আমার কাছে একটা ছোট্ট কাটিং একজন পাঠিয়ে দেখলাম, তখন সত্যিতে প্রথম লেখা একটি ইংরেজি গল্প কাগজে বেরিয়েছিল, ফার্স্ট গল্প সত্যিতে ছাপা হয়েছিল, তার যে ছবিটা বাবা এঁকেছে আমার, এরকম এরকম দুজনের ভেতরে এরকম ব্যাপার ছিল। এবং তার ছেলে সন্দেশের কাউ পেজ করেছে, এরকম একটা ব্যাপার আছে আমাদের সঙ্গে। কিন্তু এই ইলাস্ট্রেশনটা বাবা যেমন অন্যের জন্য করেছেন, বাবা যেমন রবীন্দ্রনাথের লেখার ছবি এঁকেছেন একমাত্র পৃথিবীতে, যিনি দুটো গল্পের ছবি এঁকে দিয়েছিলেন পুজো সরকার আনন্দবাজারে, তো প্রগতি সংঘাত আর ল্যাবরেটরি বলে দুটো গল্প লিখেছেন, এই দুটো ইলাস্ট্রেশন বাবা করেছেন। এবং সেটা উনি দেখে এত খুশি হয়েছিলেন যে উনি বাবাকে ডেকে পাঠিয়েছেন, এরকম ইলাস্ট্রেশন হয় নাকি, এরকম ছবি আঁকতে পারে কেন কেউ, বাহ বলে ডেকেছে। ভীষণ লাজুক ছিল বলে পেছনে বলেছিল বেড়ের মধ্যে একটা ঘরে, তারপরে গিয়ে একবার আঙুল ছুঁয়েছিলেন, খালি বলে আঙুল দুটো দেখি বলে ধরে আঙুলটা এত ভালো, বাবাকে ভালোবাসে, সেটা হয়েছে। কিন্তু এই জিনিসটা মানিকদা কখনো করেননি। মানিকদা আর কারোর ছবি কখনো আঁকেননি। কেন? বিভূতিভূষণ গল্পের ছবিও আঁকেননি, মানে কভার পেজ করে দিয়েছেন, তখন কভার পেজটা করেছেন, ইলাস্ট্রেশন করেন, ইলাস্ট্রেশন এখনো নিজের করতেন, অদ্ভুত মজা। ওই ইলাস্ট্রেশনটা ওনার সঙ্গে নিয়ে তখনকার কিছু আর্টিস্ট ছিলেন, সমীর সরকার ছিলেন, তারা আবার ওটাকে একটু কপি করে ইলাস্ট্রেশন করতেন, সেইটা আছে। কিন্তু ওনার অরিজিনাল ইলাস্ট্রেশনগুলো শুধু ওনার বইয়ের, কি অদ্ভুত মজা, এরকম দারুণ লাগে। কাউর পেজটা কিন্তু করে দিতেন, কিন্তু ইলাস্ট্রেশন উনি অন্য কারুর করতেন। এগুলো খুব মজার মজার কিছু পয়েন্ট আছে যেগুলো এক্সপ্লোর করা দরকার মানুষ, মানে জিনিয়াস তার ডেফিনিশনে আর কি। হ্যাঁ, জিনিয়াস, কিন্তু তিনি বলছি খুব রেস্ট্রিক্টেড জিনিয়াস, মানে হেলা ভেলা জিনিয়াস না। আমি ঋত্বিককেও যদি বিতরণ করেননি, আর বিতরণ ছড়িয়ে পড়া নয়, ভীষণ একদম মেজার্ড। এটা কিন্তু রবি ঠাকুরেরও ছিল। হ্যাঁ ছিল, কিন্তু রবি ঠাকুরও সব জায়গায় ছবি তেমন আঁকতে পারতেন না ইনিশিয়ালি, পরের দিকে ছবি কিন্তু ২৫০০ ছবি এঁকেছেন, কিন্তু তারপরে এঁকে দিয়েছেন। তো সেগুলো কিন্তু পেইন্টিং, সেগুলো কিন্তু ইলাস্ট্রেশন নয়। মজা হচ্ছে ইনি ওটাও করেন, ইনি কালার দিয়ে কোনো ছবি জমে এঁকেও দেন, খুব মজা। তাহলে তো এতদিন আমরা খুব এক্সিবিশন দেখতাম তার। আমার কাছে ইনি একজন ভগবান, আমার সত্যজিৎ রায় আমার চলচ্চিত্রের ভগবান তো নিশ্চয়ই, আর আমার যে ছবি আঁকার ভগবান তো নিশ্চয়ই আমার বাবা, তার কাছ থেকে পেয়েছি এটা। কিন্তু চলচ্চিত্রের চোখটাই উনি দিয়েছেন, মানিকদা দিয়েছেন। ওর সঙ্গে যে ৫ বছর ছিলাম সেটাই আমার জীবনের একটা সেরা পিরিয়ড। তো তারপর থেকে এছাড়া পচা হিরো তৈরি হলাম, সেটা অন্য ব্যাপার। যত পচা পচা ছবি বাংলার ছবি করতে আরম্ভ করলাম, এই করে করে বোধহয় ছবি হয়ে গেল। তারপরে কি ছবি ভালো আছে, কিন্তু আমি বলছি সেটাও সেই করতে করতে আলটিমেটলি আমি তো গেছিলাম ওর কাছে শিখতে, এবং ওনার সঙ্গে কাজ করি, ওনাকে লক্ষ্য করে স্ক্রিপ্ট বাড়িতে নিয়ে এসে, যেটা কাউকে উনি দেননি, আমার দিয়েছে। মানে চারুলতা স্ক্রিপ্ট আমার বাড়িতে, আমার কাছে একটা ১৭-১৮ বছরের ছেলে, তার হাতে বিশ্বাস করে দিয়ে দিয়েছে, এটা স্টাডি করে দিই, দেখো উপন্যাস থেকে আমি কী কী চেঞ্জ করছি, নষ্ট নীড় থেকে আমি কী চেঞ্জ করে চারুলতা করেছিলাম, স্টাডি করতে দেবী, এসব স্ক্রিপ্ট আমি পেয়েছি। সেই যে মানুষটা, সেই মানুষটাকেই আমি আজ পর্যন্ত ফ্যাদম করতে পারিনি, মানে পুরোটা বুঝতে পারিনি। আমার বাবাকেও আমি বুঝতে পারিনি, কিন্তু হয়তো কাউকে পারে যায় না পুরোটা, কিন্তু তাও আমি তো এত খুঁজছিলাম, এত ভক্ত তার আমি। তো সেই আর কিছু জিনিস জানা আছে, এখনো বাকি রয়ে গেল, আমি তো চলে যাবো, কিছু জানাই হবে না শেষ পর্যন্ত, দেখা যাক কী হয়। আমি চিরঞ্জিতের কাছে দীপক খুবই কৃতজ্ঞ, কারণ তার খাওয়া পড়া, তার সংসার মেনটেন, তার মেয়ের বিয়ে সবই চিরঞ্জিত দেয়, সেই জন্য আমাকে কিছু বলার নেই। ভালো ছিল চিরঞ্জিত, ইজ এ গুড বয়। মানে আমিও এসেছি কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর কাছে, চক্রবর্তীর কাছে, সেই কেউ আসে না দীপকের কাছে।
কিন্তু যে গল্পগুলো এখন যেসব কথা তুমি শুনতে চাইছো সেগুলো সব দীপকের গল্প। হ্যাঁ, মানে আদার সাইড অফ চিরঞ্জিত চক্রবর্তী, যিনি চিরঞ্জিত যে ইমেজটা যেরকম হয় বেদের মেজস্থান ইমেজ, কিন্তু তাতে তার এখন কেচকুত থেকে, মানে আমি যে সিনেমা কেচকুত থেকে কথাবার্তাটা শুধু আমি 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 আমিতে থাকার কথা, কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত আমি আমি একটা, তবে অন্তরালে বা এরকম সিনেমাগুলো তো যথেষ্ট, মানে কি ভালো ভালো গানও তো তখন ছিল। না, আমার তো ভালো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্মও রয়েছে না, ঋতুপর্ণার ছবি রয়েছে, বাড়িওয়ালি রয়েছে, চতুষ্কোণ রয়েছে, সবই ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে। তো ফলে সেরকম আছে, সেদিন চরিত্র মাস খুব ভালো ছিল, তো এরকম সব ছবি আছে। কিন্তু আমি বলছি তাও, কিন্তু সবই চিরঞ্জিত। কারণ আমি যখনই বলি দীপকের নাম দিয়ে, ওরা বলছে ছবি করতে করতে, শ্রীজিৎ বলছে এটা কিন্তু চিরঞ্জিতের পাঠ করেনি, কিন্তু এটা দীপক পাঠ করেছে, না তাহলে আমার নাম দিয়ে দেয়, নিউ কামার দীপক চক্রবর্তী বলে, তখন দেবে না, কারণ বিক্রি হয় চিরঞ্জিতের নামে। সেলেবল প্রোডাক্ট আফটার অল, না গান হোক ছবি হোক, আফটার অল সেল করতে হবে, মানে মানুষকে খাওয়াতে হবে, সেখানে তো এরকম বায়াসনেস আছে তো মানুষের। না তো পেট চলে না, কত মানুষের পেট চলে। এই নামটা আমি পাল্টে দিয়েছিলাম এই জন্য যে ভবিষ্যতে যদি চিরঞ্জিত দীপক যদি খুব ভালো একটা ছবি করে তখন মুশকিল হয়ে যাবে, কারণ সবই বলে ওই বেদের মেজস্থান হিরো যে চিরঞ্জিত যে ধরনের ছবি করে, যা করে অ্যাক্টিং করে, তাতে এই ছবিটাও বানাতেই পারে না, এটা অন্য কারো ছবি মেরে দিয়েছে, এইটা মানবে না, এটা বায়াসনেস মানুষের মধ্যে থাকে। সেই কারণে কিছুতেই, মানে যদি একজন শাড়ি পরা মহিলা যতই ভালো ফিগার হোক, সেই যদি কোনো কারণে একটা ওই রকম ড্রেস ফ্রেস করে কোথাও গিয়ে বিকিনি পরে নাবে, ওই টিচারদের নিয়ে যেমন স্টুডেন্টরা বলে না, তার বাড়ির লোকেরা বলে না, ছি 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 ছি, বিকিনি পরে আপনি, আরে সে ছুটিতে গেছে বিকিনি পরেছে, বেস্ট করেছে, সমুদ্রে নেমেছে, তাতে অসুবিধাটা কোথায় হচ্ছে? এইটা নেবে না, এটাই বলছি মজাটা, ওরা নেবে না, ওরা ওর চেহারাটা যেটা টিচারের চেহারা ওটাই তারা রাখতেছে, তখন ওই ছবিটার যে ভ্যালুটা পাওয়ার কথা সেই ভ্যালুটা দেবে না। মানে ধরা যাক, কথার কথা আমি জাস্ট বলছি, মানে জিতেন্দ্র একটা ছবি করে ফেললো, সেটা হয়তো পত্রবাচালির মতো হয়ে গেল, হ্যাঁ, কমল গান্ধার হয়ে গেল, কিংবা সুবর্ণরেখা হয়ে গেল, মেঘেটা কাতারা হয়ে গেল, তাহলে লোকে বলবে এটা তুমি কি বলবে যে জিতেন্দ্র বানিয়েছে? একদম বলবে না, এরকম আর কি, মানে একটা বায়াসনেস থাকে প্রত্যেক সময়, সেইটাতে আমরা বলবো, সেই জায়গাটাকে আমি সরিয়ে রেখেছি দীপককে। যদি কখনো, এখনো যদি কখনো সেরকম একটা ছবি বানায়, যেমন আজকে একটা ছবি বানাচ্ছিল, আমি ভাবছিলাম ওকে ঋত্বিককে নিয়ে করে ভাবছি, একটা আমিও নিজের গল্প ইউজুয়ালি করতেন না, খুব কম গল্প নিজের করেছেন, বাকি সব নিয়ে সাহিত্যিকদের থেকে নিয়ে করতেন, কারণ তারা সেটা ভালো করে করতে, উনি বলতেন। তো এখানে অন্য ক্ষেত্রেও বলছি যে এই যে সুর করার ক্ষেত্রে, মিউজিক করার ক্ষেত্রে উনি সেই বড় বড় লোক একে রবিশঙ্কর এদের নিয়ে কাজ করছে। পরে কোনো একটা ছবিতে, কিছু ছবিতে মনে হয়েছে গোপীগান বাঘাবাহিনী এইটা আমি পারি করতে, তখন তিনি করেছেন। এটা ওনারা পারবেন না করতে, ভূতফুত নিয়ে এত রকম কাণ্ডকাণ্ড আছে, এই ফ্যান্টাসিটা আমি দেখতে পাই, আমি শুনতে পাই, তাই ওটা করছে। তো এর অন্য স্তর, সেই স্তরের সব লোক চলে গেল, আমরা সব মিডিওক্রিটির পৃথিবী, এখন মিডিওক্রিটির পৃথিবী, এখন এখানে আমরা সবাই মিডিওকার, আমরা কেউ স্পেশাল নই, কেউ জিনিয়াস নই, একসঙ্গে এত সিস্টেমে আবিষ্কার, এখানে একটা গোলমালও আছে, একটা সিস্টেমে এখন এগোয়, সায়েন্স এমন করে দিয়েছে যে এই ফোনটার পরের ফোনটা আরও ইমপ্রুভড হবে, তারপরের ফোনটা আরও ইমপ্রুভড হবে, এবং সেটার জন্যে 2 লক্ষ ইঞ্জিনিয়ার কাজ করছে, করে এগুলো করছে। আমাদের কমিউনিকেশন, সোশ্যাল সমস্ত জিনিসগুলো এইভাবেই হবে। আমাদের ধরা যাক ভোটে দাঁড়াতে গেলে একটা পিকে লাগবে, সে এসে সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে 100 কোটি টাকা নিয়ে, এরকম এখন সিস্টেমটা অন্য হয়ে গেছে। এখন ইন্ডিভিজুয়াল জিনিসের জিনিয়াস লাগে না, আমরা সবগুলোকে নিয়ে টিয়ে জড়ো করে কম্পিউটারের মতো একটা সবগুলো ওজন দিয়ে একটা সরু 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 তারের উপরে 1 লক্ষ রেখে তারপর আমি দাঁড়িয়ে যেতে পারবো, মানে এত স্ট্রেংথ হলে দিয়ে দেবে, একটার উপর দাঁড়ালে এরকম হয়ে যাবে। কিন্তু এতগুলো নিচ্ছি আমরা, টাকা যত আছে, গভর্নমেন্টের আছে, সোসাইটির আছে, কোম্পানির আছে, আম্বানির আছে, তাই দিয়ে আমরা ইজিলি অনেকগুলো লোকের মস্তিষ্ক একসঙ্গে নিয়ে নিতে পারছি, তারা জিনিয়াস এর কাজটা করে দিচ্ছে।
এই চাঁদে নামা, মার্সে নামা এগুলো করে হচ্ছে। কে পার্টিকুলার একজন ইঞ্জিনিয়ার মানে সায়েন্টিস্ট আর লাগছে না। টিম অনেক বড় ভূমিকা নিচ্ছে, অনেক বড় ভূমিকা। ইন্ডিভিজুয়াল লাগছে না আমার, আমি তো সবটা করে নেবো, আমার লোক আছে করে নেবো, এরকম ভাবে। এখন আমাদের ক্রেন দিয়ে আমরা অনেক ওজন তুলতে পারি, এখন আমরা পিরামিড বানাতে পারি, এত ক্রেন আছে আমাদের। আমরা এত বড় ড্রোন বানিয়ে ফেলতে পারি, যে ড্রোনটা দিয়ে পাথর তুলে বসিয়ে দিতে পারি উঁচুতে। তখন কিছুই ছিল না, তবু কী করে করেছিল পিরামিড আমরা আজও বুঝি না। এটা কিছুটা পিরামিড যেমন বুঝি না, তেমনই বলছিলাম যে ভারতবর্ষের জ্যোতিষ বুঝি না, কিন্তু আছে আজও প্রমাণ। সায়েন্সের ছেলে, সায়েন্সের মানুষ, ইঞ্জিনিয়ারিং এর মানুষ, কিন্তু আপনি যথেষ্ট অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন। হ্যাঁ, বিশ্বাস করি, মানে ওই অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, অ্যাস্ট্রোলজার বিশ্বাস করি না। বিশেষ অ্যাস্ট্রোলজার প্রচুর, মানে সায়েন্স আর অ্যাস্ট্রোলজি কি মানে প্র্যাকটিস যারা করে অ্যাস্ট্রোলজি, সেইটা আমি খুব একটা কাছাকাছি মনে হয়। কি সেটা তো আপনি বললেন প্রথমে। হ্যাঁ, আলটিমেটলি আবিষ্কৃত হয়ে যাবে। আলটিমেটলি এই হরোস্কোপটা কি, এটা সায়েন্স বার করে ফেলবে, বুঝে ফেলবে জিনিসটা, বুঝে ফেলবে। সায়েন্স কি করে? সায়েন্স মানে কিন্তু ইনভেনশন নয়, বলা হয় ইনভেনশন, কিন্তু আসলে সায়েন্স ইনভেনশন করে না, এক্সপ্লোর করে, ডিসকভার করে। ডিসকভার তার মানে আছে, ডিসকভারি মানে আছে, এক্সিস্ট করে, সায়েন্স সেটাকে ডিসকভার করলো। মানে এই মুহূর্তে আমরা যদি ভাবি যে আমি একটা লোককে এখানে দেখবো, তারপরে তাকে ভ্যানিশ করে দেবো, ম্যাজিক ট্যাজিকে আমরা ভাবি, এটা সায়েন্স একসময় পারবে করতে, বা ক্রিয়েটও করতে পারে, ক্লোন বানাতে পারি আমরা এখনই পারি ক্লোন বানাতে, একই রকম দুজন বানাতে পারবে, 1000 বানাতে পারবে। তেমনই একটা লোককে ভ্যানিশ করে দেবে। কীরকমভাবে ভ্যানিশ করবে? এখানে আমি ভ্যানিশ হবো, একটা ঘরে এখানে সাইডে একটা এরকম কাঁচের এরকম একটা আছে, যেমন লিফট হয় না ছোটো ছোটো, ওর মধ্যে ঢুকবো, টিং 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 টিপে দেবো, তো আমি ভ্যানিশ হয়ে যাবো। আর আমার অফিসেতে, ডালহাউসিতে ওরকম একটা ভেতরে আমি এসে যাবো, অফিসে ঢুকে যাবো। ভাবতে অবাক লাগছে, এর জন্য আমায় যেতেই হবে না। আমার এখানে শরীরটা পার্টিকেলসে চলে যাবে, আবার ওখানে পার্টিকেলসে জড়ো হবে। তো সুনিতা উইলিয়ামসের এই 9 মাস স্পেসে থাকা নিয়ে কি মানে উপলব্ধি আপনার? উপলব্ধি দুর্ধর্ষ উপলব্ধি, যেটা একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিলো, ওকে নিয়ে ফিরতে পারলো না যন্ত্রটা, যার জন্য এত 9 মাস 9.5 মাস আটকে গেল। কিন্তু এটা একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে এরমভাবে কেউ কোনোদিন কোনো নভশ্চর ওখানে থাকেনি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 9 মাস ধরে ওয়েটলেস অবস্থায় থাকেনি। এই ওয়েটলেস অবস্থার শরীরের ভেতরে যে বিশাল বায়োলজিক্যাল পরিবর্তন একটা এসছে, সেটার জন্য এখনও বেরোচ্ছে না, এখনও ওকে দেখা যাচ্ছে না, ও বেরিয়ে কোনো মিটিং করছে না, কোনো বক্তৃতা দিচ্ছে না। তার মানে ওকে এখন এখানে অ্যাক্লিটাইজ করা হচ্ছে, ঠিক যা ওর শরীরে পরিবর্তন হয়ে গেছে সেগুলোকে আবার ব্যাক করা হচ্ছে, তো সেই সময়টা তোকে দিতে হচ্ছে। তো এই সমস্ত জিনিসটা একটা অদ্ভুত নভেলটি, অদ্ভুত নতুন জিনিস। আমি জানি না আর কারোর জীবনে হবে কিনা এটা, কারণ আর কেউ 9 মাস আটকাবে কিনা, হয়তো তার আগেই তাকে নিয়ে আসা। তো এটা একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের মধ্যে মঙ্গল গ্রহে আমরা থাকবো কিনা সেটা ডিপেন্ড করছে। সেটা হয়ে গেল, একটা যন্ত্রের মধ্যে থাকতে পারছি, এটা প্রমাণ করবো, বিরাট এক্সপেরিমেন্ট। আর ওর ভালো লেগেছে নাকি ভারতবর্ষকে দেখতে, করতে গেলে ভারতবর্ষকে অদ্ভুত দেখেছে নাকি, একদম সবুজ দেখেছে একটা জায়গা, ভীষণ ভালো লেগেছে। কত গুজরাটের মেয়ে, কত সবই করেছেন, কী করেন সব। ছবি তো অসম্ভব ভালো এঁকেছে, মানে প্রথমে আমরা ছেলেবেলা থেকেই জানতাম একটা হিজিবিজি আঁকে নেবেন নাকি, পরে তো গিয়ে ওর ওখানে গেলাম, মংপুতে গিয়ে ওর ওখানে ছবিগুলো টাঙানো আছে, ছবি তুললাম, দাঁড়িয়ে দেখছিলাম, মন দিয়ে দেখছিলাম। তারপর আমাকে বিশ্বভারতী যেতে ওদের যে রেজিস্টার আছে, সে আবার আমাকে অরিজিনাল ওর ছবিগুলোকে বার করে একটা লকার খুলে, চিত্রকর রবীন্দ্রনাথ পেন্টার, হ্যাঁ মানে ভয়ঙ্কর ভালো ভালো ছবি এঁকেছে, দারুণ ছবি। তার এক্সপ্যান্ড করলে একটা দারুণ লাগবে, ভীষণ ভালো লাগবে। সেই সব কিছুতে বড্ড তুচ্ছ হয়ে গেল। সচিন তেন্ডুলকার হতে পারলাম না, বড্ড কম। অমিতাভ বচ্চন হতে পারলাম না, সত্যজিৎ হতে পারলাম না, রবীন্দ্রনাথ হতে পারলাম না, হেমন্ত হতে পারলাম না, কিছুই হতে পারলাম না, উত্তম কুমার হতে পারলাম না, কিছুই হতে পারলাম না। কিন্তু আমি যেটা হতে পারলাম সেটা হচ্ছে এদের প্রত্যেকের রসাস্বাদন করতে পারলাম, সেইটুকুর উপযুক্ত শিক্ষা আমি নিয়েছি, আমি অর্জন করেছি,
এবং সেই জন্য সবগুলো বুঝতে পারবো। আমি বিসমুল্লাহ খানের সানাই বুঝতে পারি, আমি কিছু রাগ বুঝতে পারি, আমি বুঝতে পারি যে এই একই রাগেতে এই এতগুলো গান হচ্ছে, এগুলো বুঝতে পারি। তো তার মানে কি অ্যাপ্রিসিয়েশনটা আমি সারা জীবন ধরে শিখে এসেছি প্রত্যেক বিভাগে, সেটা পিকাসো হতে পারে, মাতিস হতে পারে, যেটা যারই ছবি হোক না কেন, যারই সিনেমা হোক না কেন, বিজ্ঞানের বিরাট বিরাট মানুষগুলো যেগুলো আবিষ্কার করে গেছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি। একটা সামান্য রেডিও গ্রামের রাস্তায় ভাঙা একটা ট্রানজিস্টার চালিয়ে একটা চাষি ভাঙা আলের ওপর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, আর তাতে লতা মঙ্গেশকর গান গাইছে পারফেক্টলি, এবং তার বাজনারও পারফেক্টলি বাজছে, যেটা আজ থেকে হয়তো 60 বছর আগে রেকর্ডিং করা হয়েছে। বিস্মিত হয়ে যাই আমি, কী করে সায়েন্স এটা পালন করতে হয়। ওমা, যদি সায়েন্স এটা ডিসকভার করে থাকে, অবভিয়াসলি আবারও বলছি আমি ইনভেনশন মানি না, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু যেটা বলা হয় পাতায় পাতায় গাছে গাছে প্রতিটা প্রস্তরে পর্যন্ত কিছু না কিছু ছাপা আছে, গান আছে, আওয়াজ আছে, আমার কথাগুলো রয়ে যাচ্ছে, শুধু এই মেশিনে নয়, প্রতিটি স্তরে এগুলো কিন্তু রেখে দিচ্ছে, প্রকৃতি রাখছে। সেইটাকে খালি আমরা খুঁড়ে বার করে একটা ট্রানজিস্টার ধরিয়ে দিচ্ছি চাষরে। আমরা একটা রাস্তা বার করেছি, কিন্তু বহু রাস্তা আছে। তাই রবীন্দ্রনাথ চিরকাল থাকবে না, আমাদের সঙ্গে নিঃসন্দেহে থাকবে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ইমোশন মানুষের জীবনে যা আসে, তারপর হয় কবিতা নয় গান আছে। এ কে করেছে? এই পৃথিবীতে হয় না। একটা মানুষ এত কিছুও করতে পারে না, হবেও না, হয় না। চলো, নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ।